নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীতে তোমরা যে ভারতবর্ষের ইতিহাস পড়বে সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস পড়বে। এবার আমি আজকে সেই আলোচনা করব যে এই যে মধ্যযুগ সেটাকে অন্ধকারময় যুগ বলা যায় না। আমি আজকে আলোচনা করব যে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়বে সেই মধ্যযুগের ইতিহাস ভারতবর্ষকে কখনোই অন্ধকারময় যুগ বলা যায় না, সেটাই আমি আজকে আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে ইতিহাসের সময়কালকে যখন বর্ণনা করতে গেছেন তখন ঐতিহাসিকরা যুগ কথাটি ব্যবহার করেছেন এবং সেই যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন, যথা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আবার তারও মধ্যে ভাগ হয়েছে কিরকম, যখন প্রাচীন যুগ শেষ হয়ে যায় এবং মধ্যযুগের যখন সূচনা হয়নি সেই সময়কালটাকে বলা হয় আদি মধ্যযুগ। সেই সময়কালটাকে বলা হয় আদি মধ্যযুগ। আমরা এবারে পড়বো যে আচ্ছা, এবারে প্রশ্ন তোমাদের আসতেই পারে যে এই যুগের ভাগটা ঐতিহাসিকরা কিভাবে করলেন। আসলে মানুষের জীবনযাত্রা, তাদের শিক্ষা, শিল্প চর্চা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, রাজাদের শাসন ব্যবস্থা, যুদ্ধ কৌশল ইত্যাদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই পরিবর্তনগুলিকে খেয়াল করে ঐতিহাসিকরা বিভিন্ন যুগগুলিকে ভাগ করেছেন। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস তোমরা পড়বে তাকে অনেক ঐতিহাসিকরা অন্ধকারময় যুগ বলেন, কিন্তু একথা সত্যি নয়। সেটা পরবর্তীকালে ঐতিহাসিকরা বিভিন্ন যুক্তি খণ্ডন করে তাদের যুক্তির দ্বারা বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু প্রমাণ করেছেন যে না, মধ্যযুগের ভারতবর্ষ কোনো মতেই অন্ধকারময় নয়, কারণ মধ্যযুগে ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে, অনেক সমৃদ্ধশালী ঘটনা ঘটেছে। সেটা তোমরা যতই ইতিহাস সপ্তম শ্রেণীর বইটি পড়তে থাকবে তোমরা বিশদে জানতে পারবে। আমি শুধুমাত্র আজকে প্রাথমিক কিছু তথ্য তোমাদের জানাবো। কেন মধ্যযুগকে অন্ধকারময় যুগ বলা যায় না, তার কারণ হচ্ছে মধ্যযুগে ভারতবর্ষে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব দিকেই কিন্তু উন্নতি ঘটেছে। সামাজিক দিক থেকে কি বলা যায়? সামাজিক দিক থেকে বলা যায় যে সেই সময় বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কার এবং সেই যন্ত্রের কি করে ব্যবহার হয় সেই যুগে কিন্তু সেটা আবিষ্কার হয়। বৈজ্ঞানিক কাজকর্ম, বিভিন্ন বৈজ্ঞানিক কাজকর্ম সেটাও কিন্তু সেই যুগে মানুষ করতে শেখে, যেমন কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা, এগুলো কিন্তু সেই যুগে মানুষ করতে শেখে। এবং সব থেকে মজার বিষয়, যুদ্ধ করার সময় যে যুদ্ধের অস্ত্র আবিষ্কার সেটাও কিন্তু এই যুগে অনেক বেশি পরিমাণে হয়েছে। ও আরো একটি মজার কথা হলো এই যুগেই কিন্তু মানুষ রান্নাতে আলুর ব্যবহার করতে শেখে। এই যুগেই মানুষ প্রথম রান্নাতে আলুর ব্যবহার করতে শেখে। আলুর চাষাবাদ তারপর থেকে আস্তে আস্তে বাড়ে। মধ্যযুগে কিন্তু রাজনৈতিক দিকেও কিন্তু অনেক উন্নতি হয়েছে। কিরকম? রাজারা যে যুদ্ধ শাসন ব্যবস্থা পরিচালনা করত সেক্ষেত্রে একটা নতুন দিক দেখা দিয়েছে। রাজারা শুধু রাজ্য বিস্তারই করতো না, তারা জনগণের ভালো মন্দের কথা ভেবেও কিন্তু তারা কাজকর্ম করত। এটা কিন্তু রাজনৈতিক দিকে একটা নতুন চিন্তার উন্মেষ ঘটায়। আর কি অর্থনৈতিক দিক থেকেও কিন্তু উন্নতি হয়েছে। কিরকম? সেই সময় চাষাবাদের পাশাপাশি ব্যবসা বাণিজ্যকেও মানুষ জীবিকা হিসেবে গ্রহণ করতে থাকে। ধর্মীয় দিকেও বিভিন্ন ধর্মীয় চিন্তার মধ্যেও কিন্তু নতুন কিছু ভাবনা দেখা দেয়। তখনকার সময় মধ্যযুগেই আচার অনুষ্ঠান বা আড়ম্বর বিহীন একটা ভক্তি দিয়ে ভগবানকে ডাকার কথা কিন্তু বলা হয় সেই যুগে। মানে আচার আড়ম্বর করলেই যে তুমি ঈশ্বরকে পাবে তা না, তোমার মনের মধ্যে ভক্তি থাকা চাই। ভক্তি দিয়ে তোমরা ঈশ্বরকে ডাকো, তবে তোমরা ঈশ্বরকে ঠিক পাবে। এই বিশ্বাসটা কিন্তু মধ্যযুগেই প্রথম প্রসার ঘটে এবং মধ্যযুগে মানুষের মুখে ভাষায় ধর্ম প্রচারের মাধ্যম হয়। তার ফলে কি হয়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা এবং সাহিত্যেরও বিকাশ ঘটে। শিল্প চর্চারও কিন্তু অনেক উন্নতি ঘটে। এই সময় প্রচুর স্থাপত্য ভাস্কর্যের অনেক আমরা প্রকাশ দেখতে পাই। পরবর্তীকালে তোমরা যখন পড়বে আরো জানতে পারবে। তবে একটা কথা, শিল্প চর্চা বলো, ভাষা সাহিত্য বলো, এগুলো ক্ষেত্রে যতই উন্নতি ঘটুক, মানে সাংস্কৃতিক দিকে যতই উন্নতি ঘটুক, এই সমস্ত উন্নতির পেছনে রাজাদের নাম বা রাজাদের গুণগান উল্লেখ থাকতো। যেমন ধরো চোল যুগে চোল রাজারা মন্দির নির্মাণ করেছেন।
তখন চোল রাজাদের নাম অনুযায়ী কিন্তু মন্দিরগুলির কথা উল্লেখ আছে। বা তাজমহল বলতে কিন্তু আমরা জানি যে সম্রাট তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। কিন্তু এই যে তাজমহলই বলো বা এই চোল যুগের যে মন্দিরগুলি বলো, এগুলো নির্মাণ করার ক্ষেত্রে যে কত মানুষের, কত শিল্পী, কত কারিগরের যে পেছনে পরিশ্রম আছে, সে কথা কিন্তু মধ্যযুগের ইতিহাসে উল্লেখ নেই। তবে এটা একটা দিক, এটা বাদ দিলে আমরা এটা বলতে পারি যে মধ্যযুগে ভারতবর্ষে কিন্তু অনেক সমৃদ্ধশালী, অনেক উন্নতির ঘটনা ঘটে, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম। এর থেকে কিন্তু বলা যায় যে কোনোভাবে মধ্যযুগের ভারতবর্ষকে অন্ধকারময় যুগ বলা যায় না। এই যুগকে কিন্তু একটি গৌরবময় যুগ বলা হয়, এটা উচিত আমাদের। এরপর আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো ইতিহাসের গোয়েন্দা কাকে বলে। আবারও বলছি যে ইতিহাসের গোয়েন্দা কাকে বলে। ইতিহাসের গোয়েন্দা বলে ঐতিহাসিকদের। কেন? গোয়েন্দার কাজ কি? গোয়েন্দার কাজ হলো বিভিন্ন সূত্র দিয়ে একটা ঘটে যাওয়া ঘটনাকে সত্য বা মিথ্যা বলে যাচাই করা। ইতিহাসের ঐতিহাসিকরা তো তাই করেন, তারা বিভিন্ন ঐতিহাসিক উপাদানগুলোকে খুঁজে বের করে সেগুলিকে ভালো করে বিচার বিশ্লেষণ করে যুক্তি দিয়ে তারপর সেগুলিকে সঠিকভাবে সাজিয়ে আমাদের সামনে অনেক কাল আগে ঘটে যাওয়া ঘটনাগুলিকে সামনে তুলে ধরেন। তাই জন্যই তো ঐতিহাসিকদের ইতিহাসের গোয়েন্দা বলা হয়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম কেন ঐতিহাসিকদের ইতিহাসের গোয়েন্দা বলে। এইখানে আমি আজকে আমার আলোচনা শেষ করছি এবং আজকে আমার প্রশ্ন হলো, এক্ষুনি যেটা আলোচনা করলাম যে ইতিহাসের গোয়েন্দা কাকে বলে। আবারও প্রশ্ন, ইতিহাসের গোয়েন্দা কাকে বলে? তোমরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং যারা এখনো আমার এই শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করো, তাহলে তোমরা নোটিফিকেশন পাবে। আমি পরপর কত নানা রকম বিষয় নিয়ে আলোচনা করছি, এগুলো জানতে পেরে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী দিন আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার।